এই দুনিয়াতে কোনো অন্যায়কারীরই ছাড়া পাওয়া উচিত না, তাইলে অন্যায় খালি হইতেই থাকবো। কেন সুমিত সাহেব এসব কথা বলছে? আমি জানি না, সুমিত সাহেবকে হয়তো ভুল বোঝানো হয়েছে। ভুল বোঝানো হয়েছে না? হ্যাঁ, ভুল বোঝানো হয়েছে। আমাকে তুমি করছি খোকা পেয়েছো? আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের সাথে তুমি যা করেছো তাতে তোমার স্রেফ হাসি হওয়া উচিত। সুমিতের কথা কেন বিশ্বাস করছো? ওর তো এখন আর আমাদেরকে দরকার নেই। ও অফিসে ভালো পদ পেয়েছে, এখন সে উল্টাপাল্টা কথা বলছে, ভালো সাজছে। না না ম্যাডাম, আমি একদমই ভালো সাজছি না। আমি শুধু আমার নিজের দোষটা স্বীকার করে নিচ্ছি। আপনি একটা কথাও বলবেন না। একটা কথা আমাকে তো বলতেই হবে ম্যাডাম, না হলে তো আমার নিজের ভেতরে আমার নিজের দায় মুক্তিটা হচ্ছে না। লুবনা ম্যাডাম, আরেকটা জরুরি কথা আপনাদের সবার কাছে, বিশেষ করে আপনার কাছে লুকিয়েছে মিজান সাহেব। কি কথা? হ্যাঁ, কথাটা অবশ্য উনি অনেকবার বলতে চেয়েছিলেন আপনার কাছে, কিন্তু খবরদার সুমিত, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। খারাপ যা হওয়ারটা তো অলরেডি হয়ে গেছে ম্যাডাম। এখন শুধু আপনি না, সাথে এই আমাকেও এখন জেলে যেতে হবে। মুক্তির আর কোনো উপায় নেই, শুধু ওই দুটা সত্যি কথা বলে নিজের মনের জ্বালাটার উপরে একটু মলম দেয়, এই আর কি। কি কথা সুমিত সাহেব? কোন সত্যি? লুবনা ম্যাডাম, এই লুবনা ম্যাডাম কখনোই মা হতে পারবে না। কি বললেন আপনি? এত বড় একটা সত্যি তুমি আমার কাছে লুকিয়েছিলে? মিরাজ, পুলিশ বোধহয় চলে এসেছে, ওনাদেরকে নিয়ে আয়। যা, জবাকে এক্ষুনি শেষ করে দাও। এখন না না, আমার কাছ থেকে কথা জানতে হলে নিরাপদে জবাকে এখান থেকে যেতে দিতে হবে। সেটা আমরা আপনাকে টর্চার করেও বের করে নিতে পারবো। জবাকে কি দরকার? পারবে না, কখনো পারবে না। এতদিনও সেটা তোমরা পারোনি। শারমিন, আমার মনে হচ্ছে বিজ্ঞানী সাহেব আমাদের সাথে চালাকি করছে, আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। সে বোনের পরিচয় নিয়ে যে কেউ এমন মিথ্যা কথা কইতে পারে, সেইটা আমি কোনোদিন কল্পনাও করিনি। যাক, মরার আগে তোমার কাছে সত্যিটা প্রকাশ পেয়েছে, তাতে আমি অনেক খুশি। এবার উপরে গিয়ে করো তোমার যা করার। জবাকে লাগবে আমার। আমাকে অপারেশন করতে হবে। আমি একা হয়তো সবকিছু পারবো না। একবার এক এক কথা কেন বলছেন আপনি? কি শুরু করেছেন আপনি? জবা না থাকলে কিচ্ছু জানতে পারবে না তোমরা।
তাহলে এক্ষুনি আপনি অপারেশন শুরু করুন। সবকিছু রেডি আছে আমাদের, চলুন আমাদের সাথে। আসুন, ওকে নিয়ে আসুন। আপনি তাহলে সবকিছুর পেছনে ছিলেন? আপনারা দুজন মিলেই রূপাকে দিয়ে এসব আমার বিরুদ্ধে করিয়েছেন, তাই না? চলুন মিজান সাহেব। দাঁড়ান অফিসার, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে রেহেনুমা। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো অবস্থা আমার নেই, সেই মুখটাই আমার নেই। নিজের স্ত্রী, নিজের সন্তানকে অস্বীকার করলাম। আম্মা আসলে ঠিকই বলেছে, আমার শাস্তি হওয়া উচিত, আমার শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি হওয়া উচিত। আমার সন্তানকে তুমি কি করে বলবে আমার কথা? আমি সেটা তো বলবো না। কি? আমার সন্তানকে তোমার ব্যাপারে কিছুই বলবো না। মানে? আমার সন্তানকে শুধুমাত্র আমি এইটুকুন বলবো, তার মা আর বাবা শুধুই আমি, আর কেউ না, কেউই না। প্লিজ প্লিজ রেহেনুমা, তুমি এমন কাজ করো না। আমি ওর বাবা। জন্ম দিলেই যে বাবা হওয়া যায় না সেটা তুমি জানো না? যে মানুষটা আমার সন্তানকে একটা অনিশ্চয়তার মুখে ফেলতে পারে, মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, সে যত বড় জন্মদাতা হোক না কেন, সে আমার কাছে কিচ্ছু না, কিচ্ছু না। আমি জানি এইভাবে পিস্তলের গুলির সামনে আমাকে যাওয়া যাইব না। ভিতরে যদি যাইতে হয় খুব সাবধানে যাইতে হবে। শোনেন, আপনারা আমার পিছন পিছন আসেন, কারণ এখানে অস্ত্র শুধু আমার হাতে আছে। জবা, আমি কিন্তু শেষ সুযোগ দিচ্ছি তোমাকে বের হয়ে আসার জন্য। এবার যদি না বের হও তাহলে আর কোনো সুযোগ পাবে না তুমি। এটা জুয়ের কণ্ঠ। চিন্তা করতে পারেন কত বড় বেঈমান মেয়েটা। জুয়ের কণ্ঠ শুনে মনে হইল জবা, জবা এর ভিতরে কোথাও না কোথাও লুকানো আছে। আসেন আপনি। আমি এই সংসারে আর থাকবো না আম্মা। হ্যাঁ আম্মা, আমি আমার সংসার খুঁজে পেয়েছি। খুঁজে পাইছস মানে? হ্যাঁ, সংসার কি রাস্তায় খুঁজে পাওয়ানোর জিনিস? হ্যাঁ, রাস্তাতে আমার সংসারটা আমি খুঁজে পেয়েছি। আমি আসলে তো বুঝবার পারতেছি না যে আমার নতুন সংসারে একটা ছোট্ট মেয়ে আছে,
ওর নাম টুনটুনি। আদর করে ওকে পাখি বলে ডাকি। আমি আর মজনু। মজনু? কি আজে বাজে কথা কইতেছস তুই? আজে বাজে না আম্মা, সত্যি বলছি। কিন্তু তুই কি আবার শাদি করছস? এখনো করিনি, তবে করে ফেলাটা বোধ হয় উচিত, তাই না আম্মা? আমাকে ক্ষমা করবেন আম্মা, আমি এমন সংসারে থাকতে চাই না যেখানে আপনি সারাক্ষণ এমন স্বপ্নে বিভোর থাকবেন যে আপনাদের একটা ছেলে উত্তরাধিকার দরকার। সত্যি বলতে আমি কি চাই জানেন আম্মা? আমি চাই আমার একটা মেয়ে সন্তান হোক, যার হাতে এই সমাজের সকল বৈষম্য, সকল অন্যায় দূর হবে। আমাদের জবার মতো একটা মেয়ে। মেয়েরা উত্তরাধিকার হতে পারে, এটা যতদিন পর্যন্ত এই সমাজে প্রতিষ্ঠিত না হচ্ছে, আমি চাই আমার মেয়েটা ততদিন পর্যন্ত লড়বে। আমার জন্য বাইরে একজন অপেক্ষা করছে, আমাকে এখন যেতে হবে আম্মা। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন। আসি আম্মা। এইটাই আমার লাইগা তোর দেয়া শাস্তি, তাই না রে মা? Hands up. মিঠু সাহেব, আমাদের নিরাপদে এখান থেকে যেতে না দিলে লাশ পড়বে, কিন্তু লাশ। পুলিশ বাইরে থেকে ঘিরে ফেলেছে, তোমরা কোথাও পালাতে পারবা না। ভালোই ভালোই ওদেরকে ছেড়ে দাও, আর তোমরাও আমার সাথে থানায় চলো। এত সহজে তো না। যদি পুলিশের সাথে যেতেই হয় তাহলে জবা আর ওর বাবা এখান থেকে কোথাও যেতে পারবে না, কারণ ওরা ততক্ষণে লাশ হয়ে যাবে। লাশ পছন্দ হচ্ছে রে ভাই, পছন্দ হচ্ছে। আসলে মাঝে মাঝে যে আত্মীয়তা সম্পর্ক, একটা পারিবারিক সম্পর্ক, সবকিছুর মধ্যে এটা পছন্দ হচ্ছে, আলগা হয়ে গেছে। বাংলা ভাষায় একটা খুব সুন্দর শব্দ আছে আপা, সহমর্মিতা। এটার অর্থ কি জানেন আপা? সহ কি কইলেন? সহমর্মিতা হইল অন্যের ব্যথা নিজে ফিল করা, অন্যের ব্যথায় ব্যথিত হওয়া, বুঝছাস? একদম তাই। আমরা আর এখন অন্যের কষ্টে, অন্যের যন্ত্রণায় দুঃখ পাই না, দেখার ভান করে এড়িয়ে চলি, যেন নিজে বাঁচলে পাবেন না। অথচ এই সহমর্মিতা শব্দের মানে যদি আমরা বুঝতাম, উপলব্ধি করতাম, সে অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে সাজাতাম, তাহলে এই পৃথিবীটা আরো কত সুন্দর হয়ে উঠতো না? এর লিগেই তো আমাদের জীবনে রেহেনুমা আর জবার মতো মানুষ দরকার, যারা নিজের চাইতে অন্যকে ভালো রাখতে বেশি ব্যস্ত থাকে। আরে মোবারক মিয়া, কি করতেছ? একটা ফোন করে দেখো না, কোনো খোঁজ আসেনি জবার। আর যদি তুমি চাও জবা বেঁচে থাকুক, তাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের, আর পুলিশকে সরে যেতে হবে এখান থেকে। আর সেটা এখনই। আর যদি বেশি বাড়াবাড়ি করেন,
মেয়ে মানুষ, তোমার বড়ই তাড়াহুড়া। কেউ পালাবে না। জবা, জবা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি আসামিদেরকে নিয়ে থানায় যাচ্ছি। এই, চল। আয়, আয়। সাবধান, জীবনে আর কোনোদিন কারো বোন সাইজে যায় না তুমি। আমার নিজের বোন হারাইলেও এতটা কষ্ট পাইতাম না আমি, যতটা না তুমি বোন সাইজে আমার লগে প্রতারণা করছো। ক্ষমতার পিছনে অন্ধের মতো ছুটছিলে না তুমি? সে ক্ষমতা মানুষের ভালো করে না, সে ক্ষমতা অন্যের বিপদ ডেকে আনে। যে ক্ষমতার দম্ভ বাড়ায়, হিংসা বাড়ায়, সন্ত্রাস বাড়ায়, সেই ক্ষমতার পতন একদিন অবশ্যই যেমনটা আজকে হয়েছে। ওদের এসব বলে কোনো লাভ নেই জবা। ওদেরকে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ না ওদের চোখে এক ফোঁটা পানি নেই, এক ফোঁটা জল নেই, একটু অনুশোচনা নেই ওদের মধ্যে। ঠিক বলেছেন আপনি। ওদের মনে যদি একটু দয়া মায়া থাকতো তাহলে একজন নির্দোষ মানুষকে 15টা বছর আটকে রেখে এভাবে অত্যাচার করতে পারতো না। যান, ওদেরকে কারাগারে নিয়ে যান ম্যাডাম। ওদের কাছ থেকেই আসল হোতাদের খুঁজে বের করুন। শুনেন, আপনারা সময় করে কাল একবার থানায় আসবেন। আয় আয় আয়।